সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সন্ধ্যার সন্দেশে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরশিদ। স্টুডিওতে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন এমন একজন মানুষ যাকে আমরা সবাই চিনি, আমরা পছন্দ করি তার কাজ, তার কথা থেকে শুরু করে তার পোশাক থেকে শুরু করে যেন সবকিছু একটা অন্যরকম মুগ্ধতা ছড়ে, এবং তিনি আমাদের বারবারই দেখিয়ে দেন কি করতে হবে, কি করা উচিত, কি করলে নিজেকে খুঁজে পাওয়া যাবে। তিনি হচ্ছেন সুপার মডেল, আমরা অনেকেই তাকে বলি র্যাম্প কুইন। তিনি হচ্ছেন আমাদের পছন্দের শাবনাজ সাদিয়া ইমি। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। তুমি ভালো আছো? আপনাকে দেখে কোনো মেয়ে খারাপ থাকতেই পারবে না, কারণ মোস্ট অফ দ্য গার্লদের কাছে আপনি হচ্ছেন একজন ড্রিম, একজন আইকন। সেই সব বিষয় নিয়ে একদম পরে আলোচনা করব, শুরুর কাজ আগে করি। সম্প্রতি মুক্তি পাওয়া আপনার সিনেমা আজব কারখানা, নামটাও আজব, এবং এই সিনেমার সাথে আমি ইতিমধ্যে জেনেছি যে অনেক গল্পও আছে আজব আজব। গল্পগুলো তো যাওয়ার আগে আসলে জানতে চাই কেমন লাগলো কাজ করে, যেমনটা এক্সপেকটেশনস ছিল সেটা কি ফিল আপ হচ্ছে বা হয়েছে? সিনেমাটার জন্য আমি প্রথমেই যখন করি তখনই আসলে আমার সিনেমা থেকে যে ধরনের অফারের এক্সপেকটেশনস ছিল সেটা আমার ফুলফিল হয়ে গেছে। তখন মানে এই অফারটা আসার পরে আমি বুঝেছিলাম যে আমি এই ধরনের একটা কাজ দিয়ে আমার কাজটা শুরু করতে চাই। শুধুমাত্র নায়ক নায়িকা কেন্দ্রিক লাভ স্টোরি, যেখানে কোনো লাইফ লেসন নেই, শুধুমাত্র দুটো মানুষের ইমোশনটাই মানে মুখ্য বিষয়। এখানে তো একটা সিঙ্গারের কাহিনী দেখানো হয়েছে আমাদের আজব কারখানা সিনেমাতে। সো ইটস আ সোল জার্নি, ইটস দ্যাট সোলস জার্নি। তো এই সোলটাকে ইভলভ করে বাকি সোলগুলো মানে তাদের ক্যারেক্টারগুলো চলতে থাকে। সো আই অ্যাম আ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট সোল। অবশ্যই আমাদের প্রযোজক সামিয়া জামানের প্রযোজনায় সিনেমায় পা রাখা, এটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল। আমার মনে হয়েছে যে এভাবেই আমাকে ঠিক হবে, যেহেতু আমি অনেক অপেক্ষা করেছি যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটা টেকনিক্যালি যখন আরো ডেভেলপড হবে, আরো মানুষজন অনেক পজিটিভ ভাইব নিয়ে থিয়েটারে গিয়ে সিনেমা দেখবে, সেই ধরনের সিচুয়েশন হলে তখন মানে যে কাজটা আমি দেখবো, আমি যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো তখনই আমি সিনেমা জয়েন করতে চাই। তো কাজটা শুরু হয়েছে বেশ খানিকটা আগে, 2019 সালে। পরমব্রত সঙ্গেই বেশিরভাগ সিকোয়েন্স ছিল। তো আমি যেটা বলবো যে অবশ্যই সামিয়া জামান আপু আর হচ্ছে আমাদের ডিরেক্টর শবনম ফেরদৌসী আপা, যার চয়েসই আমি ছিলাম এই কাজটার জন্য, তার আসলে যেই মডেলটা দরকার ছিল সেই মডেলটাকে সে যে কোনো একজন মেয়েকে ট্রেন আপ করে একটা সুপার মডেল বানানোর থেকে সে একজন মানে অলরেডি সুপার মডেল সিলেক্ট করেছে, যাতে বাকি কাজটুকু তার জন্য ইজি হয়, সহজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলবো আমি যে শবনম আপা, সামিয়া আপা দুজনই এত মানে মেধাবী মানুষজন। আমার মনে হতো যে তাদের সঙ্গে থাকতে পারলে, আমি কিছুটা সময় কাটাতে পারলে, শুটিং এর থ্রুতে হলেও আমি এমন কিছু বিষয় ডিসকভার করতে পারবো যেটা আমি আসলে অন্য যে কোনো একটা কাজ থেকে করতে পারতাম না। আর এখানে আরেকটা বিগেস্ট ফ্যাক্টর ছিল আমার কোস্টার পরমব্রত চট্টোপাধ্যায়। তো কাজের অফারটা দেওয়ার সময় আমাকে যখন মেনশন করা হয়েছিল, তখন আমার এতটুকু মনে আছে যে তার কথা শুনেই আমি করে দিয়েছিলাম আমি বাকিটা করব। কেমন অনুভূতি ছিল পুরো মানে শুটিং এর আগে তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল যে ইয়েস, একটা ভালো মানুষের সাথে কাজ হচ্ছে, কারণ কোয়ার্টিস্ট ভালো হলে কাজও ভালো হবে। বাট জার্নিটাতে সময় কি ফেস করেছে? আসলে ফ্যাশন শোতে তো তাও আমি একটা স্কিপ করতে পারবো, যে আমি একটা মোমেন্ট হয়তো এই সাইডে ঘুরে আমি একটু ব্রিথ করে নিলাম। কিন্তু যখন আমি মানে সিনেমার ক্যামেরার সামনে কাজ করব, সেই ক্যামেরার সামনে কিন্তু আমার আসলে মানে এসকেপ করার কোনো রাস্তা নেই, আমাকে পুরোটাই ওখানে ক্যাপচার করা হবে। সো আমার এভরি মানে ভেইন রিয়াকশন বা মানে জিনিসটা যদি কোনোভাবে একটুও মনে হয় যে নট ইনটু দ্যাট, তাহলে জিনিসটা মানে আসবে না। সো এখানে অনেকটা টেনশনের বিষয় থাকে। মজার সিচুয়েশন অনেকই হয়েছে, মজার একটা দুটো যদি গল্প বলতেন। একটা দুটো গল্প বলতাম। আচ্ছা, যখন সেটে যাব, সেটে আমার তোর সঙ্গে দেখা হয়। সেটে যখন যাব তখন উনি তখন একটা উইক পড়া ছিলেন, তো আমার সামনে দিয়ে হেঁটে কথা বলে হেঁটে চলে গেল। তো আমার যে মানে আমি আসলে কার সঙ্গে কাজ করব বললাম, আর এই মানুষটা দেখতে এমন কেমন কেমন একটু আমরা যে লুকটা দেখেছি ট্রেলারে, আমি তো ওনাকে চিনতে পারছি না, মানে উনি কে তাহলে, মানে আমাকে তাহলে কি অন্য কিছু বললো, বা এটা কি অন্য কেউ নাকি কিছু।
পরে দেখলাম যে না, he was just messing with my head যে না হ্যাঁ এটা তো রিয়েল চুল, যাতে আমি আসলেই কনফিউজড হয়ে যাই যে মানে আসলে মানুষটা কে, কারণ তাকে একেবারেই চেনা যাচ্ছিল না, সে তখন ক্যারেক্টারের যেই হেয়ার সেটআপ থাকে সেই সেটআপে ছিল। ইভেন আপু আমি 4 বার ট্রেলারটা দেখেছি জাস্ট ওনাকে চেনার জন্য, যে উনি কিনা নাকি উনি হয়তো অন্য কোথাও লুকিয়ে গেছে ট্রেলারে, আমি 4 বার দেখেছি, পরেও মনে হচ্ছে না ঠিকই আছে, মানে মেকআপ আর্টিস্ট অস্থির কাজ করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে। আসলে হয়েছে কি, উনি তো এমনিতেই খুবই প্রফেশনাল, ওনাদের কাজগুলোর কনসিস্টেন্সি অনেক হাই, ওনারা একটা ক্যারেক্টার থেকে বের হতে না হতে আবার আরেকটা কাজে আরেকটা ক্যারেক্টারের প্রিপারেশন শুরু করে, সো দেয়ার টাইমিং ইজ ভেরি কাট টু কাট, অন পয়েন্ট, অন সাবজেক্ট, সো মানে তাদের কাজটা অনেক প্রফেশনাল, সেই কাজের প্রফেশনালিজমের জন্য তারা প্রফেশনাল হতে বাধ্য, এবং যারা এটা ধরে রাখে মেইনটেইন করে অবশ্যই তারা তার মতন পর্যায়ে চলে যায়। আজব কারখানার পর দর্শকদের একটা এক্সপেকটেশনস ক্রিয়েট হয়েছে আপনাকে নিয়ে, সো আপনাকে সামনে কি আরো পেতে যাচ্ছি সিনেমাতে? আগে হলো বলতাম যে এটা তো প্রযোজক এবং পরিচালকদের উপর নির্ভর করছে, কিন্তু কাজটা ওভাবে হয় না। আমিও আর আগের মতন করে ভাবি না, আমি ভাবি যে আমার প্রিপারেশন আমাকে সবসময় নিতে হবে। এই যে আজব কারখানার সিনেমার শুটিংটা আমি শুরু করেছি তার অনেক আগে থেকে আমার প্রিপারেশন, এমন না যে আমি সিনেমায় নামবো তার জন্য না, আমার মনে হয়েছে লাইফ ইজ ওয়ান্স, আই হ্যাভ টু লিভ মাই ফুলেস্ট, আই হ্যাভ টু বি দ্য ফিটেস্ট, আমি আমার একটা লাস্ট ট্রাই করব যাতে আমার লাইফের প্রতি নিজের কোনো রিগ্রেট না থাকে, যে আই কুড বি বেটার বা আই কুড ইনভেস্ট মাইসেলফ মোর, বা আমি আরেকটু সিরিয়াস হলে হয়তো অনেক ভালো করতে পারতাম, আমি যে চাওয়াগুলো আমার আছে সেগুলো হয়তো আরো ভালোভাবে ফুলফিল হতো। সো আমি চাইনি কোনো কিছু রিগ্রেট করতে। আমার প্রিপারেশন সবসময় থাকবে যে মানে একজন নায়িকা বা চিত্রনায়িকা বা অভিনেত্রী বা আমরা যেভাবেই বলি, যেই অ্যাডজেক্টিভই আমরা লাগাই না কেন, আমার মনে হয় এখানে সিরিয়াসনেসটা থাকতে হবে। আমার সিরিয়াসনেস, আমার শ্রদ্ধাবোধ আমার কাজের প্রতি আছে, আমার ডেডিকেশনের প্রতি আছে, আমি জানি আমি এখান থেকে আরো অনেক কিছু ডিজার্ভ করি, হয়তো অনেক কারণে আমি অনেক কিছু পাইনি, সো সেই না পাওয়াটা যেন আমার মধ্যে আর না থাকে, আমি যেন আমার ফুলেস্টটা দিতে পারি। আমি গ্লোবালি আরো কাজ করতে চাই, আরো অনেক ধরনের পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। আপু কথাই বলছিলেন যে জীবনে কিছু অপ্রাপ্তি বা যে জিনিসগুলো চলে গেছে সেই অপ্রাপ্তিটা যেন আর না আসে, সেই জন্য এখন অনেক কাজ করতে চান। আপনার দীর্ঘ একটা সময় ধরে আমরা আপনাকে দেখছি, তবে খানিকটা সময় আমরা আপনাকে কম পেয়েছিলাম, এই কম পাওয়াটা কেন? কোনো ক্ষোভ বা কোনো কিছু ছিল কি আপনার মনে বা আপনার মাথায় যার জন্য আপনি দূরে সরে গিয়েছিলেন? আচ্ছা, এটা আমি বলি তোমাকে, একটু ক্লিয়ারই করি, কারণ এখানে আমার আসলে আমারও যারা দর্শক আছে তাদেরও কিছু প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। আমি ভাবতাম যে সামহাও আমি যে কাজগুলো ডিজার্ভ করি বা আমি যে ধরনের চরিত্রগুলো চাই সেই ধরনের কাজগুলো আমার কাছে আসছে না, বা সেই কাজগুলো থেকে আমি পিছিয়ে যাচ্ছি বা আমাকে বঞ্চিত হচ্ছি সামহাও। পরে আমি ব্যাপারগুলো নিয়ে না বসলাম, আমি বললাম না, দিস ইজ মাই লাইফ, আই হ্যাভ টু ডিসকাস উইথ মাই সেলফ। দেন আই গট টু ডিসকভার যে আমারও অনেক প্রবলেম ছিল, ওকে, আই হ্যাড সাম মাইনাস পয়েন্টস, ওকে, হ্যাঁ, আমি কিন্তু আমার কাজের প্রতি শ্রদ্ধা ঠিকই ছিল, কিন্তু আমি আমার প্রতি 100% ছিলাম না, যে আমি বেস্ট এফোর্ট দিয়ে এখন যেমন যে বসে আছি, আমি জানি আমার সামনে একটা না একটা অফার আসবেই, আমার কাজ নিয়ে আমি মানুষের সামনে আসবো ইনশাল্লাহ, সেটা আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই সময়টাতে আমি ডিসকভার করলাম যে আমারও জানার অনেক কিছু বাকি আছে, আমার অনেক কিছু পলিশ করার আছে। তোমাকে কেউ না কেউ তোমার লাইফের মানে পিক পয়েন্টে একটা না একটা মানুষ বা একটা না একটা কোম্পানি তোমার থাকবে যে দ্যাট পারসন ওয়ান্টস টু পুল ইউ ডাউন। বাট আমি আসলে কখনোই গিভ আপ করতাম না, আমার মনে হতো যে না, দিস ইজ মাই লাইফ, আর একদিনে তো আসলে আমার এত কিছু পাওয়া না, আর মানুষ শুধুই ভালোবাসবে, ভালোবাসার তো একটা দাম দিতে হবে তাদেরকে আমার। সো যদি তারা যারা আমাকে এতদিন ভালোবেসে এই অবস্থানে এখনো রেখেছে বা মনে রাখে, আপনি কই, এই যে কথাটা বলে, এটাই আমার মনে হয় যে আচ্ছা আমি আসবো তোমাদের সামনে, এমন ভাবে আসবো যাতে তোমরা মানে অনেক বড় করে হাসতে পারো। ব্যাপারটা ঠিক জীবনানন্দ দাশের কবিতার মতো, আবারও আসবো ফিরে এই বাংলার বুকে, হয়তো অন্য কোনো রূপে। আপু একটা জিনিস, বাংলাদেশে যদি হাতে গোনা যায় যে এরা সুন্দরী, তাহলে তার মধ্যে আপনি হবেন একজন। এই যে গর্জিয়াস, বিউটিফুল, এমন না যে আপনাকে অনেক কড়া মেকআপ করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, আপনি এমনিই গর্জিয়াস। এই গর্জিয়াসটা আপনি কিভাবে হয়েছে? এর পাশাপাশি আরেকটা জিনিস আমি রিলেট করে দিতে চাই বর্তমান মডেলদেরকে নিয়ে। এখন মানুষ মডেল মানেই মনে করে
বিভিন্ন ধরনের বিউটি সার্জারি, একটু বটক্স করে নিলাম, একটু ফিলার করে নিলাম, আপনাদের সময় তো এগুলো ছিল না। আমি আসলে এগুলোই জানতে চাই, কি অবস্থা আসলে এখন এই ইন্ডাস্ট্রি। গর্জিয়াস হওয়ার স্টোরিটা যখন মডেলিং এ ঢুকলাম তখন আমি নোটিস করলাম যে সব গার্লি মেয়েরা, খুব বিউটিফাইড মেয়েরা, অনেক ওয়েল প্রেজড, মানে অনেক গার্লি এরকম টাইপের, হ্যাঁ খুব গার্লি মেয়েরা প্রেজড সব জায়গায়। তখন আমার মনে হলো যে ওকে ওকে, ইফ দিস ইজ দ্য পারফেক্ট লুক ফর ইউ, তাহলে লেট মি শো ইউ আ ম্যাজিক। কিরকম ম্যাজিক? যে আইল বি আ লেডি, okay, and I'll be affectionate, okay, and if I be mod, I'll be mod. If I give high fashion, I'll be giving high fashion. তার মানে কি? এক একটা ক্যারেক্টার ধরা, ওকে, যে ফিচারটা তুমি একটা রবীন্দ্রনাথের ক্যারেক্টারে করতে পারবে, সেটা কি তুমি একটা হাই ফ্যাশনের ক্যারেক্টারে হবে? তো হবে না। সো ইউ হ্যাভ টু শিফট এভরিথিং। তো আমি ওটাই করা স্টার্ট করলাম, দেখলাম যে আমি আমাকে নিয়ে তখন প্রাউড ফিল করলাম যে ইটস জাস্ট দ্য এফোর্ট। সো এটা আমার এই জার্নি স্টার্ট হয়ে গেল। তো ওইখান থেকে সার্জারির বিষয়, বিং গর্জিয়াস থেকে আমরা অ্যাস্থেটিকে চলে গেলাম। আচ্ছা, এখনকার মডেলরা যত না অ্যাস্থেটিক প্রসিডিউরস করে, তার থেকে মেইন স্ট্রিমের নায়িকারা বেশি অ্যাস্থেটিক প্রসিডিউর করা অলরেডি। মডেলরা হয়তো একজন গিয়ে একটা করলো, কেউ গিয়ে রাইনোপ্লাস্টি করলো, কেউ গিয়ে চিন ফিলার করলো, কেউ গিয়ে লিপ ফিলার করলো, ঠিক আছে। সিনেমা ইন্ডাস্ট্রির তো বেশিরভাগ অ্যাক্ট্রেসকেই আমি দেখি যে ফুল ফেস অ্যাস্থেটিক প্রসিডিউর করা, এন্ড মানে এখানে এত কিছু ইনক্লুডেড। আমরা যেমন অ্যাস্থেটিক প্রসিডিউরের কথা বলতে গেলে মডেলদের নাম আসে, তো আমি বলবো যে মডেলরা এই ক্ষেত্রে অনেকই অ্যামেচার। যারা করে কিছু কয়েকজন আছে যে অনেক করে, কিন্তু টেন্ডেন্সিটা অ্যাস্থেটিক প্রসিডিউর করার টেন্ডেন্সিটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অ্যাক্ট্রেসদের অনেক বেশি এবং অনেক ডিসঅ্যাপয়েন্টিং। আমি এটা একেবারেই সাপোর্ট করি না, এটা যার যার পার্সোনাল চয়েস, বাট আমি সাপোর্ট করি না এজন্য যে ইনস্ট্যান্ট তো আমি মানে রং মেখেও সুন্দর হয়ে যেতে পারি, কিন্তু আলটিমেটলি পরে কি হবে, এই কেমিক্যালটা আমার মানে ফেসে কি এফেক্ট ফেলবে, এটা আমার ভাবতে হবে। সো এখান থেকে আমি বলবো যে দিস ইজ ভেরি ডেঞ্জারাস। মানে এটা আমরা অনেক মডার্নাইজেশনের মধ্যে পড়ে গেছি, বাট অনেক ডেঞ্জারাস এটা। এর চেয়ে বেশি কিন্তু প্রভাব পড়ছে বাচ্চাদের। স্কুল গোয়িং বা কলেজ গোয়িং বাচ্চা টাকা জমাচ্ছে, সে হয়তো ইউনিভার্সিটিতে উঠে একটা লিপ ফিলার করে ফেলবে। সিরিয়াস, মানে এটা তো হতে যাচ্ছে, মানে হতে যাচ্ছে, হচ্ছে 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 হচ্ছে। সো এটা ইজন্ট ইট ডেঞ্জারাস? অবশ্যই। তো এটা আসলে আপনি কিভাবে, মানে আপনি কিভাবে তাদেরকে বলবেন যে বিউটি মানে সার্জারি না? বিউটি মানে সার্জারি না, আমি এভাবে বলবো যে ইয়াং এজেড, আমাদের এজেড, আরো বেশি এজের যেই হও না কেন, প্রথমত কোনো আর্টিফিশিয়াল জিনিস কান্ট বি ন্যাচারাল। আর্টিফিশিয়াল এনিথিং কান্ট বি ন্যাচারাল। এখানে যাই ইউজ করা হচ্ছে, যে প্রসিডিউরটা যেভাবেই করা হচ্ছে, দিস ইজ আর্টিফিশিয়াল, ওকে। সো একটা জিনিস তো আরামে করা যায়, তোমার ফুড হ্যাবিটটা যদি ঠিক থাকে, তোমার একটা মানে বডি অ্যাক্টিভিটি যদি টাইম থাকে, দিনে আমি সিঁড়ি দিয়ে উঠলাম নামলাম হাফ অ্যান আওয়ার, ওকে, এগুলো ঠিক থাকলে আমার মনে হয় যে অ্যাস্থেটিক প্রসিডিউর পেছনে দৌড়াতে হবে না। এগুলো একদম ইজি, কারণ একটা ফেক ওয়ার্ল্ডের পিছনে দৌড়াতে থাকলে তখন আলটিমেটলি কি হবে, জেনুইন যে ক্রিয়েটিভিটিটা আছে না, সেটা ফল করবে, কারণ ওই ফেক জিনিসটা ইনক্লুডেড হয়ে যাবে, ওটাতে কনসেন্ট্রেশন চলে যাবে। তা এটাতে কনসেন্ট্রেশন করতে গেলে তো আসলে বেসিক জিনিসটা হারিয়ে যাবে। অনেক বড় বড় মডেল যারা মডেলিং ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছে, তারা যে মানুষটির হাত একবার ধরতে চায়, তার হাত ধরে আপনি প্রথম মডেল হয়েছেন, 2 বেনি করে আপনি হেঁটে গেছেন, সেই গল্পটা তো আমরা ইতিমধ্যে শুনেছি। এবং ওইটা শুনলে নিজেদেরও একটা গুজবাম হয় যে ইমাজিন করি যে আমি যদি ওই জায়গায় থাকতাম, 2 বেনি করা, তার হাত ধরে হাঁটছি, তারপরে আমি আজ র্যাম্প কুইন হয়ে যাচ্ছি। ব্যাপারটা অনেক মজাদার। 2001 সাল থেকে নিয়মিত আপনাকে আমরা দেখছি। 2001 সালে আমার বিবিএনটির সঙ্গেই প্রথম কাজ করা, DHL 1 ফ্যাশন শো, DHL এর স্পন্সর করা ছিল। এটা ছিল আমার ফার্স্ট শো। আমি তো আসলে জাস্ট একটা ফ্যাশন শো করেছি। এখন আমাকে তো নিশ্চয়ই কেউ তখন ইন্টারভিউ নিতে আসবে না যে আপনার ফার্স্ট ফ্যাশন শো করে কেমন লাগছে। আচ্ছা, এখন জিজ্ঞেস করি কেমন লেগেছে, আপনি কিভাবে আসলেন মডেলিং এ, কেউ তো এটা জিজ্ঞেস করবে না। কিন্তু 2002 আমি যখন ইউ গট দ্য লুক কন্টেস্টটা জিতে যাই, সেই সময় আমার মেন্টর, আমাদের যে ডিজাইনার শাহরুখ আমিন ইন্সপায়ার্ড মি এ লট। শাহরুখ আমিনকে দেখে আমার মনে হতো যে হি হ্যাড ডিসকভার্ড সামথিং প্রেশিয়াস, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো মানে
ছিলই না কখনো, and they are seeing those things in me. তো শাহরুখ আমিন আমাকে একদম ট্রেন আপ করলো, মানে হয় না ক্যাটওয়াক প্র্যাকটিস করাতো, ওই স্নিকার্স থেকে তখন হিল পরিয়ে হাঁটাতো, সে একটু হাঁট হবে 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 হবে। তো ওরা আমার মধ্যে কি জানি একটা দেখতো যে মানে আমি হয়তো এমন কিছু একটা পারবো যেটা হয়তো আর অন্য আশেপাশের জেনারেলি অনেক প্রিটি ফেস আছে, কিন্তু সেই প্রিটি ফেসটা আমার কাজটা পারবে না, হয়তো হয়তো ওরা আমার মধ্যে বিষয়টা দেখেছে। তো শাহরুখ আমিনের নাম অনেক বলবো, যে শাহরুখ আমিন ইন্সপায়ার্ড মি অ্যান্ড হি মেড মি আপ বেসিক্যালি অ্যাজ এ মডেল, যে ক্যাটওয়াক করতে হয় কিভাবে, বা মানে হাউ টু বি আ মডেল। আপু মডেল না হলে কি হতেন তাহলে? মডেল না হলে আমার মা আমাকে বলে সবসময় যে মডেল না হলে তুই তো লয়ার হইতি, বলে অ্যাডভোকেট। আমি কেন? পরে আনসার ওয়াজ তোমার সাথে তর্কে জিততে পারে না, তো বিশ্ব তার কি, এর জন্য ওকে তাহলে ঠিক আছে। বাট অ্যাডভোকেট হলেও কিন্তু আপনাকে বেশ মানাতো, আমি তো অলরেডি মানে ভাবছি সেই পোশাকে নাকি আমি জানি না, কিন্তু আমি ওইটাই 100% অনেক ভালো করে করতাম, এবং আমার এই ধরনের পড়াশোনার প্রতি এমনি ইনভেস্টিগেশন এগুলো নিয়ে আমার পড়াশোনা করতেও অনেক ভালো লাগে, যে এই যে সিরিয়াস কাজগুলো, যে একটা লিটারালি একটা জাজমেন্ট এই মানুষগুলোর হাত ধরে হচ্ছে। তো আপু আপনার উপরে ভরসা করলাম, আপনি কিন্তু ফ্যাশন শোটা হিট করাই দিন, এটা একটা। আর আপু আমি আমার কেসটা নিয়ে আসছি, আই ট্রাস্ট ইউ, উইন দিস ফর মি। তার মানে কি ওই মানুষটার মানে লাইফ ডেথ আমি আমার নিজের হাতে নিয়ে নিচ্ছি। সো আমার মনে হয় ইটস আ ওয়ান্ডারফুল জব। জাজমেন্ট কথাটার সাথে কিন্তু আমার মানে ওই যে আমার প্রিভিয়াস একটা মেমোরি খুব মানে আমাকে পপ আপ করছে, যে প্রশ্নটা করতেই হবে। মিস বাংলাদেশ আপুই বলে দিচ্ছে প্রশ্নটাই আসলে একটা প্রশ্ন, যে আমি প্রশ্নটা কিভাবে বলবো। বিউটি পেজেন্টের একটা ফিয়ার, আপনি কোয়েশ্চেন করার একটা ফিয়ার, আপনি বেশ দুর্দান্ত প্রশ্ন করেন। এবং কেন যেন বিউটি পেজেন্ট গুলো নিয়ে আমরা বেশিরভাগ সময় দেখি যে আমরা মনে করি যে বিউটি পেজেন্টে যে থাকে সে পুতুল, সে কিছু পারে না। আসলে যে পারতে হয় সেটা আমরা জানি, কিন্তু আমরা যারা মিডিয়ার বাইরে তারা মনে করে কিছু পারে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা খুব উল্টোপাল্টা কথা বলে ফেলছে, অনেক কিছু জানছে না, বুঝছে না। এমনটা কেন হয়? আচ্ছা, আমাকে বললে যে আমি এত ঝাঝালো কেন, আমি তার এটা বলতে পারছি না। আমি মানে অনেকের থেকে যে আমাকে হয়তো কখনো একটা মানে আমার ফ্যাশন শো এর একটা ছবিও দেখেনি, আপু আপনি মিস বাংলাদেশের জাজ না? তো আমার কথা আমি কি আর কোনোদিন কোনো কাজই করিনি, আমি মিস বাংলাদেশের জাজ হলাম, এটাই সবকিছু। জাজ হওয়ার পিছনে আমার রিজন আছে। মেয়েগুলো আসছে পার্টিসিপেন্টস, আমি দেখছি এর মধ্যে ক্যালিবার আছে, এর মধ্যে ক্যালিবার আছে, কিন্তু কনসেন্ট্রেট করতে পারছে না, এবং আমি ওদের ট্রেনার না। এই পর্যন্ত আমি একটু বলতে পারবো, অন স্ক্রিনে মিস বাংলাদেশের যে কয়টা পার্টিসিপেন্টকে আমাকে অন স্ক্রিনে মানে শাসাতে দেখেছে সবাই, তারা প্রত্যেকে আমার ফ্যান। মানে আগে থেকে ফ্যান ছিল না, পরে ফ্যান হয়েছে। কেন জানো? বিকজ দে গট টু ডিসকভার যে আমি শর্ট টাইমেই অনেক মানে বিরক্ত হয়ে ওদেরকে এমন একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি যেটা মানে ওরা নিজেরাই বুঝে গেল যে ও আচ্ছা আচ্ছা আমার তো এটাই প্রবলেম ছিল, রাইট? আর যেহেতু আমাদের এখানে অনেক অনেক বড় বড় বিউটি কন্টেস্টেরই শুধুমাত্র ট্রেনার সংকটের কারণে বা ট্রেনারটা ঠিক মতো নেওয়া হয়নি, এটার কারণে পার্টিসিপেন্টসদের অনেক ভোগান্তি হয়। আমার মনে হয় যে এটা এনিওয়ান ক্যান শাইন। তোমার টিচারটা ভালো হতে হবে, টিচার ভালো হলে এটার আলটিমেট রেজাল্ট ভালো হবে। তো আমার ইন্টেনশন ছিল শর্ট টাইমে ওদেরকে সাজেশন ডেলিভার করা। নাও এটা আমাকে গালি দাও, নাও দাও, গালি দাও, নাও, দিন শেষে তোমার উপকার হচ্ছে। থ্যাংক ইউ বলবো, পরে থ্যাংক ইউ বলবো, আরে হাসি করে হাসতে হাসতে যে আপু লাইফ চেঞ্জ হয়ে গেছে। আমি তো গুড গুড, বিকজ মানুষ থাকবেই তোমাকে আটকানোর জন্য। আমার লাইফ থেকে আমি তো এতটুকু শিখছি যে সবই পাওয়া যাবে, কিন্তু হয় না যে দৌড়াও দৌড়াও যাও যাও, বা ভুলটা ধরে দিয়ে ঠিক করে যাও। এটা মানুষ খুব কম জেনুইনলি। আমরা অনেক দূর চলে গেছি, আবারও যদি একটু আসি আপনার সিনেমা নিয়ে। 27তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যে কিন্তু আপনার সিনেমাটা একটিবার প্রদর্শন হয়ে গিয়েছিল, যদি ভুল না হয়ে থাকে। তখন কেমন রিয়াকশন আপনি পেয়েছিলেন? তখন আসলে তখন তো ফেস্টিভ্যাল কাট গিয়েছে, তোমার অ্যাওয়ার্ডের কথা বলছো তো, যেটা অ্যাওয়ার্ড পেয়ে এসেছে, তার আগে তো আমরা দেখেই ফেলেছি ফেস্টিভ্যাল কাট, কিন্তু সেটা পাওয়ার পরেও আসলে ফিল করাটা কোথায়,
যখন আমার দেশের মানুষ জানবে তখন কিন্তু কানেক্ট করতে পারবো আমরা, যে ফ্যামিলি মেম্বার, সারাউন্ডিং, নেইবার্স, হয় না, আচ্ছা কাজটা দেখলাম বা কিছু, আমার আই ফিল লাইক দ্যাট, আই ফিল গুড, আই ফিল ইন্সপায়ার্ড। দেশে রিলিজ পাচ্ছে এটা একটা অন্যরকম ফিলিং, হয় না, মানে কিছু না হলেও যে একটা, হয় না, ইটস আ হার্ট বিট, মানে কেমন জানি একটা ফিলিং, আমার দেশের সিনেমা, আমি সিনেমাতে আছি, আমার সিনেমা যাবে, আবার আমি প্রমোট করছি, আমি প্রমোট করছি, মানে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আমার আসলে কোনো ধারণাই ছিল না যে সিনেমাটিক অভিজ্ঞতাগুলি এমন। আমি যদি জানতাম যে মানে ইমোশনস গুলো এমন হয়, হয়তো আরো অনেক আগে অ্যাক্টিভ হয়ে আরো অনেক আগে জয়েন করতাম। বেশ মজার। আপু, একটা বিষয় নিয়ে আমাদের ইতিমধ্যে মানে অফ ক্যামেরায় কথা হচ্ছিল, একটু অন ক্যামেরায় এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। ওয়েব সিরিজ, ওয়েব সিরিজ নিয়ে আপনারা বলছিলেন যে আসলে আমরা এখনো রেডি না, বা আমাদের অডিয়েন্স এখনো রেডি না, মানে আমরা ফল্ট খোঁজা শুরু করি। এটা মানে একটা বিষয় দেখো, একটা সিনেমা, একটা ইন্ডাস্ট্রি যখন মানে ক্রিয়েট হয়, তখন কিন্তু তাকে মানে কোনো ধরনের কোনো বাধা দেয়া ছাড়া এক্সপান্ড করতে দিতে হবে। একটা বাচ্চাকে তুমি এভাবে বসো না, তুমি এটা করো তাহলে তো ও নিজে এক্সপ্লোর করতে পারবে না, ওর মুভমেন্টও শিখবে না, ও কথাটাও বলতে পারবে না। ওকে যদি প্রথমে আমি শিখিয়ে দিই তুমি এটা বলো, তাহলে তো হবে না। সো ওটিটি ইন্ডাস্ট্রি আমি বলবো বাংলাদেশে যে ইটস ব্লুমিং, বাট আমাদেরকে আরো ওপেন মাইন্ডেড হতে হবে। এই কারণে, কারণ আমরা অনেক সময় দেখা যায় যে একটা মানে আমরা দেখছি কন্টেন্ট মার্ডার মিস্ট্রি, কিন্তু আমরা একটা মার্ডারের সিন দেখতে পারবো না। তো আমার কথা হচ্ছে যে যদি আমরা একটা মার্ডারের মানে ওরকম একটা এগ্রেসিভ মার্ডার সিন যদি দেখতে আমরা প্রস্তুত না থাকি, তাহলে আমরা কিভাবে আবার অন্যান্য বিদেশি অ্যাপ স্টোরে ঢুকে সিরিয়াস মার্ডার মিস্ট্রি দেখছি? তো আমরা তো অন্যান্য অ্যাপে ঢুকে আমরা কমপ্লেন করছি না তোমাদের এই প্রবলেম, তোমাদের এটা কেন। একটা অ্যাপে কি সব কন্টেন্ট গ্রেট হয়? নো। সব পরিচালকের কি সব সিনেমা হিট হয়? নো। এক একবার সে এক একটা নতুন ইনোভেশন ক্রিয়েট করে, রাইট? তার তো এক একটা চেষ্টা হয় ডিফারেন্ট ভাবে। তা আমি বলবো যে এখানে আমাদেরকে না অ্যাকসেপ্টেন্সটা বাড়াতে হবে, এবং আমাদের নিজেদেরকে গ্লোবালি মানে স্পট করতে হবে যে আমরা গ্লোবালি কোথায়। এখন আমরা সিনেমা দেখবো, হলিউডের সিনেমা আমরা দেখবো, অ্যামাজন প্রাইম আমরা দেখবো, নেটফ্লিক্স, কিন্তু আমরা যখনই দেশের একটা কন্টেন্টের কথা আসবে তখনই আমরা বলবো যে উফ এইখানে এই সিনটা, উফ এইখানে এটা দেখাচ্ছে, এরকম একটা মার্ডার দেখানো হলো। তো তুফানের সিন নিয়েও শুনলাম, এই তুফানের একটা সিন নিয়েও কথা হয়েছে, কিন্তু আমি জানি না ছড়িয়ে ফেলতে হয়েছে কিনা, কিন্তু আমি এটা শুনেছি। তা আমার কথা হচ্ছে যে যখন তোমরা বাহুবলী দেখতে বসো, মানে যারা কমেন্ট করে বা যারা প্রবলেম ক্রিয়েট করে বা অবজেক্ট করে, যারা তারা বিদেশি কন্টেন্ট দেখতে বসলে অবজেক্ট কোথায় করে? তখন তো করার জায়গা নেই, করে না। হ্যাঁ, তাহলে আমরা কি দেশের মানুষ, এটাই আমাদের অপরাধ? নাকি আমরা মানে দেশের আর্টিস্ট, এটা আমাদের অপরাধ? এটা তো হতে পারে না। আপু যে তুফানের কথা বললেন, তুফানে শাকিব খানের লুক ভালো হয়েছে, সবকিছু ভালো হয়েছে, সবকিছু ভালো হওয়ার পর তারপর মানুষ যখন কিছু বলার আর সুযোগ পাচ্ছে না, তখন কিন্তু কপি করেছে, ওকে কেন নিল, অন্য মানুষও তো প্রস্তুত ছিল। এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে আসলে জনগণকে জানাতে চান? আমি জনগণকেই জানাতে চাই না কিছু, আমি বলতে চাই যে তুমি যে তোমাকে জিজ্ঞেস করেছো, আমি আমার অপিনিয়নটা বলতে পারি। আমার মতামত হচ্ছে যে শাকিব খান অনেক মানে ওয়ান্ডারফুল একজন পার্সোনালিটি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির। ওকে, ওর একভাবে একটা মানে নিজেকে একটা তার প্যাটার্নে সে তার পজিশন বিল্ড আপ করেছে। মানে আমার তো ট্র্যাক লিস্টে সুরমা সুরমা গানটা থাকেই, তো আমার মনে হলো যে কি বলে শাকিব খান, ও হি লুকড চকলেটিশ সুরমা সুরমা গানের মধ্যে। তো আমার মনে হলো যে এভরিথিং ইজ ইমপ্রুভিং, গুড ডেজ আর কামিং। সেটা হতে না হতে আস্তে আস্তে কিছুদিন যেতে না যেতেই কিন্তু তুফানটা আসলো। সে তো অনেক ছোটবেলা থেকে অভিনয় করে, সে কিন্তু অন্যান্য নায়কদের মতন অনেক ম্যাচিউরড হয়ে সিনেমাতে ইন করেনি, রাইট? ও অনেক ছোটবেলা থেকে অভিনয় করে এই জায়গাটা, আমি লিটারালি যেমন বলতে পারি যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রির অন স্টেজে বড় হয়েছি, কারণ I started from 17. So he's like that. He started from this industry and ওর চাইল্ডহুডও এখানে কাটিয়েছে। ওকে, ওর লাইফের যাই হোক না হোক কেন, এইখানে
কাজটা কিভাবে মানুষের সামনে ডেলিভার করবে সেটা নিয়ে সবসময় ব্যস্ত। আমি খেয়াল করেছি এটা, যে মানুষকে এবার কি ডেলিভার করব, আমি নেক্সট কি প্রজেক্ট দিব, আমি সামনে কি তুফান নিয়ে আসবো। এই যে তুফান নিয়ে আসছে, যদি কপি করা হয় তাও তো অনেক সুন্দর তুফান, ইটস ওয়ার্থ ইট। আর যদি আমি কপি তো বলবো না, আমি বলবো ইট গট ইন্সপায়ার্ড, ইট গট ইন্সপায়ার্ড। এখন আমি আরেকটা মডেলকে দেখে তো আমি একটা মেকআপ দেখে যে আমি এরকমই আর একটা লুক ক্রিয়েট করব, তার মানে তো এমন না যে আমি ওকে কপি করলাম, এটা তো আমার জন্য ইনসাল্ট হবে, এটা তো একেবারেই বলা ঠিক না। ওর অ্যাক্টিং করেছে, এক্সপ্রেশন তো অন্য নায়ক দিয়ে যায়নি, ও তো এক্সপ্রেশন দিয়েছে। ইভেন আপু গল্প তো সেম না, ইভেন কিভাবে গল্প সেম হবে? ইভেন আমরা যে জানতাম যে এটা বাংলাদেশের একজন প্রখ্যাত পুরনো গ্যাংস্টারের কাহিনী, আদৌ কি সেই গ্যাংস্টারের জীবন কাহিনীর সঙ্গেও পুরো মিল আছে? আমার তো মনে হয় না। এখান থেকে আমার মনে হয় অনেক জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক কন্টেন্ট মিলিয়ে, অনেক কিছু মিলিয়ে একটা তুফান ক্রিয়েট করা হয়েছে। তো শাকিবকে আমি বলবো যে শাকিব যে পারফরমেন্স এখানে দিয়ে গেছে, হি জাস্ট সেট আ নিউ ট্রেডমার্ক, হি জাস্ট লিভিং হিজ ফুটপ্রিন্টস। ও তো বাংলাদেশের সিনেমাকে তো আরো নতুন ভাবে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবাল, এই যে ইন্ডিয়া বলো আর অন্যান্য দেশে বলো। তো সেইখানে এটা আমাদের জন্য অনেক মানে গুড নিউজ না? একদম। কমেন্টিং নিয়ে কথা বললে দেখা যাচ্ছে সকাল থেকে রাত, পরের দিন সকাল, সব শেষ হয়ে যাবে, কিন্তু এটা নিয়ে সবাই তো কমেন্টিং নিয়ে ব্যস্ত। আর ও ব্যস্ত ওর ফিটনেস ঠিক করবে কিভাবে, ও ব্যস্ত ওর এক্সপ্রেশন ডান দিক দিয়েও দিবে নাকি ও বাম দিক দিয়ে দিবে। তুফানে যদি আমরা ওপার বাংলা থেকে কাউকে যদি না নিয়ে আসতাম, তাহলে সেই রোলের জন্য বাংলাদেশে কেউ কি ফিট ছিল? আমি ফিট ছিলাম, যদি মিমি না করতো তাহলে তো আমি ফিট ছিলাম। তাহলে এই অ্যাপ্রোচটা কি আপনার কাছে আসছে, বা এরকম যারা ফিট থাকে বা যারা আসলে লিড করতে পারে তাদের কাছে কি আসে অ্যাপ্রোচ গুলো? খুব কষ্ট করে আসতে হয় আর কি, মানে যারা মানে কাজটা পাচ্ছে বা যাদের প্রজেক্ট, তাদের একটা টেন্ডেন্সি থাকে নিজেদের ইনসাইডারদের মধ্যে থেকে একটা মানে অ্যাক্টর পিক করার, বা কি বলে এটাকে, মানে ফেভারিটিজম, আমার ফেভারিট পারসনসদের মধ্যে থেকে আমি এই কাস্টিংটা করব। এই টেন্ডেন্সিটা থেকে যদি আমরা বের হতে পারি না, আমাদের ইন্ডাস্ট্রি এত ফাস্টেস্ট হয়ে যাবে। ইউ নো হোয়াট, ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রি নিয়ে আমরা বলি না যে আমাদের দেশের সিনেমা কপি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রির সঙ্গে আমরা মানে লিটারালি কম্পিটিশন দিতে পারবো যদি আমরা এই সিস্টেমটা চেঞ্জ করতে পারি। বাট কিছু কিছু সময় আমার মনে হয় খুব প্রফেশনালি পিআর করানো উচিত। কারণ কি, আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি আমার আর্লি এইজে অনেক সময় অনেক কন্ট্রাক্ট বা অনেক কাজে অনেক মানে মিসকমিউনিকেশন বা কোনো একটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে। পরে আমি বড় হতে হতে ভাবলাম যে আমাদের ওই টাইমটাতে যদি ম্যানেজিং সিস্টেমটা থাকতো, যে আই হ্যাভ গট ওয়ান ম্যানেজার, সো হি ক্যান হ্যান্ডেল অল দ্য ফোন কলস অ্যান্ড অফার্স অ্যান্ড ডিসকাস এভরিথিং উইথ ইউ, দেন হি ক্যান ট্রান্সফার দিস টু মি অর লাইক propose this to me. So এই ট্র্যাডিশনটা তো আমাদের এখানে নেই। যারা এখানে প্রযোজক, ডিরেক্টর, আমাদের মধ্যে দেশের মানুষ তো আমরা তো আমাদেরই, তাই না? আমরা যদি আমাদেরকে সাপোর্ট না করি তাহলে তো মানে আমরা পুরো সবাই মিলে আমরা বাংলাদেশ, তাই না? তো আমিও ডিসকভার করতে পারবো, তারাও আমাকে ডিসকভার করতে পারবো, এবং সামনে অনেক ভালো ভালো প্রজেক্ট হবে। বিকজ বাংলা সিনেমার এখনকার সিচুয়েশন যতটা ভালো আর বাতাসটা যত সুন্দর, আমি লাস্ট টাইম যখন থিয়েটারে গিয়ে ফুল হাউসে বাংলা সিনেমা দেখেছি, আমার মনে হচ্ছে যে মানে এটা অন্যরকম একটা। একদম। আপু, এবার আবারও যদি একটু আমরা ওয়েব সিরিজ নিয়ে কথা বলি, আপনার একটি কাজ নিয়ে কথা বলতে চাই, বুমেরাং। এটা নিয়ে হচ্ছে আসলে আপনার এক্সপেকটেশনস যেমন ছিল তেমনটা কি ফিল আপ হয়েছে, বা একটা ক্ষোভের কথা বলছিলেন, এই ক্ষোভটা কেন? আমি কাজটার জন্য হ্যাঁ করেছিলাম খুব বড় একজন ডিরেক্টরের নাম শুনে, ওয়াহিদ তারেকের নাম শুনে আমার মনে হয়েছে যে ওয়াহিদ তারেকের সঙ্গে আমার একটা কাজ করলে আসলে এটা খুব ভালো হবে, কারণ পোর্টফোলিও, হ্যাঁ একটা পোর্টফোলিও রেডি হয়ে যাবে। পরে আমি যখন দেখলাম যে অ্যাপটা থেকে মানে ইন্টেনশনালি জিনিসটা ভাইরাল করে আর্টিস্টদের আইডেন্টিটি ক্রাইসিসে ফেলে দেওয়া হলো, তখন আমার মনে হলো যে ইট ওয়াজ মাই মিস্টেক, বিকজ উইদাউট এনি কন্ট্রাক্ট সাইন, হ্যাঁ, উইদাউট সাইনিং এনি কাইন্ড অফ কন্ট্রাক্ট, মানে আমি যে অবজেক্ট করব, আমার তো অবজেক্ট করার কোনো পেপার ছিল না। ওকে, ইভেন ওরা যেভাবে কাজটা প্রেজেন্ট করবে বলেছে, এই কাজটা তো সেভাবে প্রেজেন্ট হয়নি। এটা তো একটা পার্টিকুলার অ্যাপের জন্য বানানো ছিল। ইভেন যারা সাবস্ক্রাইব করবে তাদেরকেও মানে ন্যূনতম বয়স সীমা পার করতে হবে, তার আইডি দিয়ে তারপরে সে দেখতে পারবে। তো সেইখানে আমার মনে হয় যে এটা খুবই
আনপ্রফেশনাল একটা সিনারিও ছিল আমার জন্য, বাট এট দ্য সেম টাইম আমার জন্য লাইফ চেঞ্জিং সিনারিও ছিল এই কারণে, পয়েন্ট ছিল। হ্যাঁ, আমার লাইফ চেঞ্জিং সিনারিও ছিল এই কারণে বিকজ ওই সময়টা আমার লাইফে যত মেস ক্রিয়েট করেছে এবং যত মানুষের সঙ্গে আমার কাছের মানুষদের সঙ্গেও আমার মানে ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও একটা মনোমালিন্য তৈরি হয়, সেখান থেকে আমি আবার নিজেকে নতুনভাবে ডিসকভার করা শুরু করলাম যে না, আরেকজনের মিস্টেকের জন্য why should I suffer? I shouldn't suffer for this. It's just a waste of energy and time. It was just a waste of time. But এই waste of time টা আমার লাইফে অনেক লেসন নিয়ে আসছে এবং আমার মানে লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং it's for my good. So I thank them. যে থ্যাংক ইউ আমাকে বোঝানোর জন্য যে আসলে আমি কি করব, কি চাই বা কিভাবে করতে হবে বা কি করতে হবে না, মানে এটা আমার বোঝা হয়ে গেছে। আমার মনে হচ্ছে I'm done. No more being unprofessional. আপু বেশ অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, এবার একটু মজার বা খুশির দিকে যাই, সুখ নিয়ে। তো জীবনের সুখ মানে তো আমরা অনেক কিছু বুঝি, আপনার জীবনে বর্তমানে সুখ, শান্তি, ভালোবাসা কি? আমার জীবনে আমার সুখ, শান্তি, ভালোবাসা সব কিছু আমার ড্রিম প্রজেক্টস। ওকে, আমার সামনে যা ড্রিম প্রজেক্টস আছে সেগুলোই আমার সুখ আর শান্তি। এখনো আমি যে সুখ শান্তিতে আছি, আমি যে সামনে কাজগুলো করতে পারবো ওগুলো চিন্তা করে আমি সুখ শান্তিতে থাকি। আর যেটা বাকি তুমি কানেক্ট করতে পারো যে হিউম্যান রিলেশনস, আমাদের আশেপাশে মানে পছন্দের মানুষ, লাইফ পার্টনার, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সাপোর্ট সিস্টেম, যেটা হোক না কেন, সাপোর্ট সিস্টেমের উপরে আমি কখনোই ডিপেন্ডেন্ট ছিলাম না। আমি সবসময় সেলফ ডিপেন্ডেন্টই ছিলাম, আমি এখনো সেলফ ডিপেন্ডেন্ট। বাট কিছু কিছু কারণে হয় না জীবনের চেঞ্জ হয়ে যায়। সো ওই লাইফের অনেক সিনারিওতে আরো অনেক কিছু রিভিল হওয়ার কারণে আমার লাইফটাও চেঞ্জ হয়ে যায়। লাইফ চেঞ্জ হতে হতে আমি ভাবলাম আসলে আমি এখন যে সিচুয়েশনে যাচ্ছি এইটাই আমার প্রয়োজন। বিকজ যারাই অনেক মানে ডিভোটেড দেখাবে তোমাকে, ধরো যে আমি ডিভোটেড, আই এম ডাইং ফর ইউ, আই উইল ডাই উইদাউট ইউ, হ্যাঁ, ও তোমার কোনো একটা কোয়ালিটি পিক করেছে যেটা ওর খুব পছন্দ, সেটা ও চায়। ওকে, কারণ কেউ কারোর জন্য উইদাউট এনিওয়ান নো ওয়ান ডাইজ। ওকে, সো এগুলি মিস্টেক, এগুলি ভুল কথা। লাইফ পার্টনার যে হবে, সেটা একটা বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড, ওয়াইফ, ইন এনি ফর্ম, লাইফ সাপোর্টিং সিস্টেম যেটা আমরা বলি, সেই মানুষটা সাপোর্টিভ হতে হবে। দ্যাট পারসন হ্যাজ টু রেসপেক্ট ইউ, বিলিভ ইন ইউ, ট্রাস্ট ইউ, অ্যান্ড go any kind of extent for you. ঠিক আছে, যে তোমাকে সাপোর্ট করতে পারবে বা তোমার ড্রিম কি, তোমাকে যদি ট্রাস্ট করে তাহলে কিন্তু তার মধ্যে কনফিউশন থাকবে না তুমি কোন জবে আছো, সে কিন্তু ট্রাস্ট করবে। এবং তোমার ব্যাপারে যদি স্বচ্ছ থাকে যে শি ইজ ডেডিকেটেড ফর মি, সে কিন্তু তোমাকে কোয়েশ্চেন করবে, সে তোমাকে সাপোর্ট করবে, আচ্ছা তোমার এই সাপোর্ট দরকার, আমি এটা করে দিচ্ছি, বিকজ আই এম ইওর পার্টনার। সো এখন লাইফের সিচুয়েশনটা অনেক গুড, কাজে কনসেন্ট্রেশন দিতে দিতে আমার এখন মানে লাইফ পার্টনার আমার কাজই হয়ে গিয়েছে। আর বাদ বাকি যারা থাকে গুড ফিল করানোর জন্য, যে উইচ পিপল দে ডু ডাই ফর মি, তাদের জন্য আমি বলবো যে তারা থাকুক না, দেখি তাদের মধ্যেও তো একজনকে সিলেক্ট করে আমি পরবর্তীতে আমার পার্মানেন্ট লাইফ পার্টনার বানাতে পারি। ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর, মানে তাদের এফোর্টটাও তো আবার দেখতে হবে, আমাকে তো শুধু এফোর্ট দিলে হবে না। আর মরে যাচ্ছি এরকম being a celebrity, I'm not saying I call myself a celebrity, but a media person. সবসময় এই টেন্ডেন্সিটা খুব কাজ করে যে মিডিয়া পার্সন, মেয়েরা বেশি হলে, স্পেশালি মেয়েদেরকে ওই মিডিয়া পার্সন এই কাজ করে, এই কাজের জন্য বেশি অ্যাটেনশন দেয় ছেলেরা। একটা পর্যায়ে গিয়ে সেই পাওয়ারটা এবং সেই জিনিসটাই তার লাইফের ব্যাঘাত সৃষ্টি করতে থাকে, যে তোমার এটাই তো আমার পছন্দ না, তোমার এটা তো আমার দরকার নেই, তোমার এটা তো ঠিক নেই। সো আমার কথা হচ্ছে যে দেখো, আমি আসলে অনেক ওপেন মাইন্ডেড একজন ফাদারের ডটার। ওকে, আমার এই প্রস্থানের পিছনে আমার মানে বাবাই আমি বলবো, মাও পরে, কিন্তু আমার বাবাই আমি বলবো। সো আমি একজন ম্যাসকিউলিন পার্সনকে যেভাবে ফ্যান্টাসাইজ করি আমার লাইফ পার্টনার হিসেবে, সে আমার বাবার মতনই কেউ একজন হবে, খুবই কেপেবল, খুবই স্ট্রং, অনেক প্যাশনেট এবং লয়াল অ্যান্ড ডেডিকেটেড ফর মানে পার্টনার বা কিডস। সো আমার মনে হয় আমার বাবার মতন কাউকে না পাওয়া পর্যন্ত আমি সিঙ্গেলই আছি। সো এনিওয়ান ক্যান ফ্লার্ট উইথ মি, এনিওয়ান ক্যান।
আপু দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছে, আলোচনা করতে খুব ভালো লাগছে, কিন্তু আর আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। তবে হ্যাঁ, বাকি আলোচনাগুলো হয়তো কখনো আবারও এরকম কোনো এক কফি টেবিলের সামনে হয়ে যাবে আপনার সাথে। শেষ মুহূর্তে আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে আসলে আপনি কি বার্তা পাঠাতে চান, কি বলতে চান তাদেরকে? অডিয়েন্সকে বার্তা পাঠাবো এটাই যে কিপ ইয়োরসেলফ হিউম্যান, শো হিউম্যানিটি, be good to animals, don't harm anyone, like us, support us, pray for us. আর শেষে বলবো যে আমার সিনেমা, আমার প্রথম সিনেমা আজব কারখানা দেখবেন। আজব কারখানা নিয়ে আমার যে অনেক আশা সেটা আমি বলবো না, কিন্তু এটা আমার মনের এমন একটা জায়গায় যে এটাকে আমি কোনোভাবে কোনো ভাষায় ঠিক মতন বাসায় গিয়ে কখনো বলতে পারি না, যে আমি বলতে পারিনি হয়তো, সে সববারের মতন এবারও বলতে পারছি না, কিন্তু এটা আমার জন্য একটা স্পেশাল জায়গা নিয়ে আছে। আজব কারখানা বাংলাদেশের সিনেমার আর্কাইভে এটা থাকবে, আপনারা সবাই দেখবেন। আপনাদের লাইফ থেকে যদি একটু ব্রেক দরকার হয় বা একটু গ্রিন টাচ দরকার হয়, একটু একটা সোল জার্নি দেখতে ইচ্ছা করে, অনেক ধরনের ইমোশনস দেখতে ইচ্ছা করে, খুব সফট স্পোকেন মানুষজনদেরকে দেখতে ইচ্ছা করে, তো আমার মনে হয় সিনেমাটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু এই ব্যস্ততম সময়ে সময় দেওয়ার জন্য এবং অনেক সুন্দর সুন্দর আলোচনা করার জন্য। অ্যান্ড থ্যাংক গড যে আমি বেঁচে গেছি, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়েছি এবং খুব ভালো লাগলো আপু। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।